দেশে এই মুহূর্তে যতগুলো আলোচনার বিষয় আছে তার অন্যতম একটি হচ্ছে এশিয়া কাপে কিভাবে সুপার ফোরে যেতে পারে বাংলাদেশ। একটা সহজ তরিকা তো আছেই, শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারিয়ে দেয় তাহলে বাংলাদেশ চলে যাবে। শ্রীলঙ্কা 3 ম্যাচে 3টা জয়, বাংলাদেশের 2টো জয়, বাংলাদেশ উঠে গেল। কিন্তু যদি আফগানিস্তান জেতে তখন পথটা এতই কঠিন যে সেটা নিয়ে যদিও আলোচনা আছে, কাগজে কলমে আছে, সেটার আশা করার কোনো যৌক্তিকতা নেই। তার মানে বাংলাদেশের ভাগ্য আসলে শ্রীলঙ্কার হাতে। সেসব নিয়ে কথা বলবো। সবাইকে স্বাগত জানাচ্ছি লেটস প্লেতে। আপনাদের সঙ্গে আছি আমি রাকিবুল হাসান। বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়ে দিয়েছে। যদিও এই হারানো ম্যাচটা বাংলাদেশ যেভাবে খেলেছে ঠিক সেই পারফরমেন্সটা যদি শ্রীলঙ্কা বা তার আগে যখন বাংলাদেশ খেললো হংকংয়ের এগেনস্টে সেটা যদি হতো তাহলে কিন্তু সিনারিওটা ডিফারেন্ট হতে পারত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রথমে যখন বাংলাদেশের ফার্স্ট ম্যাচ ছিল হংকংয়ের সঙ্গে, সেই ম্যাচটা বাংলাদেশ খুব টায় জিতেছে। এখন হংকং এমন একটা দল যাদের বিপক্ষে আফগানিস্তান তাদের রান রেট অনেক বাড়িয়ে নিয়েছে, 4-এর উপর রান রেট নিয়েছিল, সেখানে বাংলাদেশ +1-এ আটকে ছিল ওই জয়টা দিয়ে। এরপর যখন বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে হেরে গেল তখন বাংলাদেশের রান রেটটা এতই খারাপ অবস্থায় চলে গেল যে বাংলাদেশ যখন আফগানিস্তানকে হারানোর পরেও এখনও কিন্তু নেট রান রেটটা প্লাসে যায়নি, এখনও -2 এই অবস্থায় আছে। পয়েন্ট যদিও বাংলাদেশের 4 আছে। এখন এই যে ম্যাচটা তারপরও বাংলাদেশ জিতেছে একেবারে খাদের কিনারায় দাঁড়িয়ে, কারণ আত্মবিশ্বাস বাংলাদেশ দলকে ফ্রাস্ট্রেটেড একটা দল মনে হচ্ছিল যখন শ্রীলঙ্কার কাছে বাংলাদেশ হেরে গেল। এই ডু অর ডাই ম্যাচে বাংলাদেশ দারুণ খেলেছে, কিন্তু সেই দারুণের আড়ালেও বেশ কিছু বিষয় আছে যেগুলো নিয়ে ভবিষ্যতে, সবসময় তো আমরা বর্তমান ধরে ভবিষ্যতের চিন্তা করা হয়। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, বাংলাদেশ যখন ব্যাট করলো দারুণ একটা ওপেনিং পার্টনারশিপ ছিল এবং তারপর বাংলাদেশ প্রথম 10 ওভারে বাংলাদেশ 87 রান তুলেছিল এবং পরের 10 ওভারে, এবং সেই 87 রান কিন্তু 1 উইকেট হারিয়ে, এরপরে পরের 10 ওভারে বাংলাদেশ তুলেছে মাত্র 67 রান। বিশ্বাস করাও কঠিন। এবং বাংলাদেশ 5 উইকেট হারিয়েছে, এমন না যে উইকেট হারিয়েছে অনেক বেশি, তাও না, কিন্তু রান তুলতে পারেনি। এবং সেই না পারার কারণে 154 রান যখন স্কোরবোর্ডে জমা হলো তখন কিন্তু আশঙ্কা ছিল যে 154 রানে এটা জেতা যাবে কিনা, এটা নিয়ে আসলে গ্যারান্টি দেওয়া যায় না টি20-তে। কিন্তু সেখানে বাংলাদেশের বোলাররা দারুণ বল করলেন এবং যিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন আগের ম্যাচে তিনি কিন্তু একাদশে ছিলেন না। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন নাসুম এবং তিনি 4 ওভারে 11 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন, ইভেন প্রথম বলে উইকেট পেয়েছেন খেলা শুরুর। ফলে এই যে মোমেন্টামটা সেট হয়েছে, 11 রানে 2 উইকেট নেওয়া দিয়েই তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেছেন। এর পাশাপাশি রিশাদ দারুণ বল করেছেন, 18 রানে 2 উইকেট নিয়েছেন। তাসকিন ভালো বল করেছেন, যদিও তাসকিন একটা কাজ একটু খারাপই করে বসেছেন, সেটা হচ্ছে ইনিংসের একদম শেষ ওভারে যে তিনি বেশ কিছু রান দিয়ে ফেলেছেন, যে কারণে জয়ের ব্যবধানটা বাংলাদেশের 8 রানে গেল। এবং এখানে খুব ইন্টারেস্টিং হচ্ছে, আফগানিস্তান 132 রানে যখন 9 উইকেট হারালো ওই রানেই কিন্তু একটা রান আউটের সুবর্ণ সুযোগ ছিল, একদম কনফার্ম রান আউট, কিন্তু সেটা মুস্তাফিজ মিস করলেন। খেয়াল করে দেখেন, যদি 132-এ আফগানিস্তান অল আউট হতো তাহলে বাংলাদেশের জয়টা হতো 22 রান, এবং যদি 22 রানে হতো তাহলে এখন যে ক্যালকুলেশনগুলোর কথা বলা হচ্ছে সেটা হয়তো একটু সহজই হতো। কারণ যে ক্যালকুলেশন আছে, যদি আফগানিস্তান শ্রীলঙ্কাকে এমনভাবে হারায়, মানে তাদের হারিয়ে শ্রীলঙ্কাকে বাদ দিতে হবে বাংলাদেশকে তোলার জন্য, সেই ইকুয়েশনটা হচ্ছে তাদেরকে জিততে হবে 65 রানের বেশি ব্যবধানে, শ্রীলঙ্কাকে হারাতে হবে। তার পাশাপাশি যদি আবার চেস করে তারা, সেটা করতে হবে মাত্র 11 ওভার 2 বলে, মানে শ্রীলঙ্কা যে রান করবে সেই রানটা 11.2 ওভারের মধ্যে করতে হবে। যদি সেটা আফগানিস্তান করে তখন শ্রীলঙ্কা বাদ পড়ে যে আফগানিস্তান আর বাংলাদেশ যাবে। ফলে এই যে ইকুয়েশনটা কিন্তু প্রায় অসম্ভব ধরনের একটা ইকুয়েশন। টি20-তে 65 রানের ব্যবধানে হারানো কিংবা কোনো রান মাত্র 11 ওভারে চেস করা, এটা মানে সম্ভব না, হয়তো 100 বারে 1-2 বার হবে, বিষয়টা এরকম। ফলে এই যুক্তি দিয়ে বা এই ইকুয়েশন দিয়ে বাংলাদেশের ওঠার কোনো পথ নেই। বাংলাদেশকে উঠতে হলে শ্রীলঙ্কার কাঁধে ভর করেই উঠতে হবে, তারা যদি আফগানিস্তানকে হারিয়ে দেয়। এখন যে শ্রীলঙ্কার উপর ভর করা, সেই শ্রীলঙ্কা কিন্তু বাংলাদেশের মানে একটা রাইভালরি তৈরি হয়েছে বেশ কিছুদিন ধরে, যেভাবে একসময় ভারত পাকিস্তান ছিল কিংবা ইংল্যান্ড অস্ট্রেলিয়া বলা হয়। আপনি যদি গত 3-4-5 বছরের হিসাব দেখেন, ক্রিকেট বিশ্বে এটা খুব পপুলার, এবং তার একটা অন্যতম বিষয় ছিল সেই নাগিন ড্যান্স, নিধাস ট্রফির ফাইনাল, এবং সব কিছু মিলে শ্রীলঙ্কার সঙ্গে একটা আলাদা টাসেল বাংলাদেশের আছে। অথচ এরকম একটা পরিস্থিতিতে সেই শত্রুকেই বন্ধু মানতে হচ্ছে। এখন শত্রু যদি বন্ধু মানে
তাহলে অবশ্য বাংলাদেশের পথটা সহজ হয়ে যায়। আর বন্ধুর তো শুধু অপেক্ষা করা ছাড়া আপাতত আর তেমন কিছুই করার নেই।